আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের বইটি খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো। তুমি যদি সুন্দর একটি প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তোমাকে বইটি পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ তুমি বইয়ের সঙ্গে কিন্তু শিক্ষক একবারে ফ্রি পেয়ে যাচ্ছ। তোমার মনে হয়েছে ঘুমানোর আগে ধরে নাও একটি প্রশ্ন আমি সমাধান করে পড়তে ঘুমাতে যাব, সেক্ষেত্রে দেখবা তুমি জাস্ট একটি কিউআর কোড স্ক্যান করবে, স্ক্যান করার মাধ্যমে তুমি কিন্তু ভিডিও দেখে তোমার সমস্যার সমাধান করতে পারবে। তাই ইজি কেমিস্ট্রি বইটি তুমি সংগ্রহ করতে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইন মাধ্যমে অর্ডার করে সংগ্রহ করে নিতে পারো। চলো আমরা মূলত আজকে একটি সৃজনশীল সলভ করি। দেখো, বরিশাল বোর্ড 2025, আমরা আগে একটু প্রশ্নটা অ্যানালাইসিস করি, এরপরে এখান থেকে মূলত আমরা আসলে অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নটাতে আমাদেরকে কি বলা হয়েছে। প্রশ্নটাতে আমাদেরকে বলা হয়েছে, আমরা যদি লক্ষ্য করি, এক নম্বর একটা দেওয়া আছে বিক্রিয়া H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস, তার সঙ্গে ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে সালফার গ্যাস এবং HCl গ্যাস উৎপন্ন হলো। এবং সেই সঙ্গে 2 নম্বর আরেকটি সমীকরণ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে সালফার ডাইঅক্সাইড গ্যাস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SO3 উৎপন্ন করছে এবং তার সঙ্গে প্লাস তাপ লেখা আছে। ওকে, তাহলে দেখো ক নম্বর প্রশ্ন আমাকে বলছে বাষ্পীভবন কাকে বলে। দেখো সহজ একটা জিনিস, বাষ্পীভবনটা মূলত হচ্ছে, দেখো কোনো তরল পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে বাষ্পীভবন। তো দেখো কোনো তরল পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলতেছি কি বলতো, বাষ্পীভবন। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো খ নম্বর প্রশ্ন আমরা একটু সলভ করি। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে KCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষ্য মানে কি? তড়িৎ প্রবাহ করে। তার মানে দেখো যে সকল পদার্থ বিগলিত অথবা জলীয় দ্রবণে বা দ্রবীভূত অবস্থায়, কি বললাম বলতো, যে সকল যৌগ বিগলিত অথবা দ্রবীভূত অথবা জলীয় দ্রবণে অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলি। দেখো KCl একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, শুধু তাই নয়, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কেন? কারণ দেখো KCl এর মধ্যে আমাদের দুইটা আয়ন বিদ্যমান। যদি এটাকে আমরা দ্রবীভূত করি লবণের মধ্যে, মানে পানির মধ্যে, তাহলে দেখো KCl অর্থাৎ K+ এবং Cl- পাই। এই যে দেখো K+ এবং Cl- যে পাইলাম, এটা মূলত কি করে বলতো, এটা পানিতে খুব দ্রুতই কিন্তু আয়নিত হয় এবং এরা কিন্তু ইলেকট্রনের প্রবাহের সৃষ্টি করে। আর ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ। তার মানে দেখো পটাশিয়াম ক্লোরাইড যেহেতু একটি আয়নিক যৌগ, খুব দ্রুত দ্রবীভূত হয় এবং আয়নের সৃষ্টি করে, তাই এখানে বিদ্যুৎ প্রবাহ কিন্তু খুব দ্রুত ঘটে। তাই এটাকে আমরা বলতেছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে। বলছে 1 নম্বর বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটে, ব্যাখ্যা করো। তাহলে 1 নম্বর বিক্রিয়াটা কি ছিল? H2S প্লাস হচ্ছে Cl2, তার সঙ্গে সালফার এবং HCl। তাহলে চলো আমরা আসলে বিক্রিয়াটা করে আসার চেষ্টা করি। বিক্রিয়াটাতে কি বলছে বলতো। ওকে, তাহলে দেখো বিক্রিয়াটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখো 1 নম্বর বিক্রিয়াটা আমাদের কি ছিল। গ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে 1 নম্বর বিক্রিয়াতে আছে হচ্ছে H2S এবং তার সঙ্গে কার বিক্রিয়া হয়েছে বলতো, Cl2 এর বিক্রিয়া হয়েছে। এখান থেকে আমরা পাইছি সালফার এবং তার সঙ্গে কি পাইছি বলতো, HCl। তবে বিক্রিয়াটা আমাদেরকে কি করতে হবে বলতো, সমতা করতে হবে। তাই সমতা করার জন্য আমরা এখানে 2 ব্যবহার করতে পারি। তাহলে এটা ছিল আমাদের 1 নম্বর বিক্রিয়া। এখন কথা হচ্ছে 1 নম্বর বিক্রিয়াটা কি জারণ বিজারণ যুগপৎ কিনা, সেটা আমাকে খুঁজে বের করতে বলছে। তাহলে আসো এটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখো হাইড্রোজেন এখানে কত বলতো, +1। সালফার যেহেতু দুইটা হাইড্রোজেনকে ধরছে, তাই হচ্ছে 2- বা -2। একই পরমাণু দ্বারা গঠিত অণুর ক্ষেত্রে তার জারণ মান কি হয় বলতো, 0। তার মানে এখানে Cl2টা আসলে কি বলতো, 0। এবং দেখো সালফার একটা মুক্ত পরমাণু, তার ক্ষেত্রেও জারণ মান হচ্ছে 0। হাইড্রোজেন এখানে হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে -1। তাহলে দেখো হাইড্রোজেনের কিন্তু জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। সো হাইড্রোজেনকে নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে কাকে নিয়ে বলতো, সালফার এবং ক্লোরিনকে নিয়ে। দেখো সালফার যখন বিক্রিয়ক অবস্থায় ছিল তখন কিন্তু -2, কিন্তু সালফার যখন উৎপাদ অবস্থায় আছে তখন হচ্ছে 0। আমরা জানি -2 হচ্ছে ছোট, 0 হচ্ছে বড়। তাহলে ছোট থেকে বড় মানে কম থেকে বেশি হলে জারণ। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সালফারে কি ঘটছে বলতো, জারণ ঘটছে। এবং দেখো ক্লোরিন বিক্রিয়কে ছিল 0, কিন্তু উৎপাদে হয়েছে কি বলতো, -1। আমরা জানি -1 হচ্ছে ছোট, 0 হচ্ছে বড়। তার মানে দেখো বেশি থেকে কম হয়েছে, তার মানে এক্ষেত্রে কি ঘটছে বলতো, বিজারণ। তার কি ঘটছে বলতো, বিজারণ ঘটছে। তাহলে দেখো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু একই সঙ্গে জারণও ঘটছে বিজারণও ঘটছে, সো এটা একটি রেডক্স বিক্রিয়া। তাহলে এটা একটা কি বিক্রিয়া হবে বলতো, রেডক্স বিক্রিয়া। ওকে, এটি একটি রেডক্স বিক্রিয়া। এখন তুমি লক্ষ্য করো, তাহলে রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা একটু দেখাই দেই। তাহলে দেখো জারণ অর্ধ বিক্রিয়া কি হবে, জারণ অর্ধ বিক্রিয়া অর্থাৎ জার কি করছে বলো,
বলতো জারণ ঘটছে সেটাকে আমরা বলতেছি জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কার? সালফার। তাহলে দেখো সালফার 2- সে দুইটা ইলেকট্রন কি করছে বলতো ত্যাগ করছে, কারণ জারণ মানে সারণ, তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে বলতো সালফারে পরিণত হয়েছে। এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি হবে বলতো? বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়াটা হচ্ছে আমাদের দেখো ক্লোরিন সে কি করছে বলতো সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কিসে পরিণত হয়েছে Cl- এ পরিণত হয়েছে। দেখো এটা একটা বিজারণ অর্ধ বিক্রিয়া। তার মানে 1 নম্বর বিক্রিয়াটির ক্ষেত্রে একই সঙ্গে জারণ এবং বিজারণ দুইটাই সম্পন্ন হয়, তাই আমরা 1 নম্বর বিক্রিয়াটিকে বলি হচ্ছে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা এখন ঘ নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। ঘ নম্বর প্রশ্নে কি বলছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো ঘ নম্বর প্রশ্নে বলা আছে 2 নম্বর বিক্রিয়াটিতে তাপ চাপ উভয়ের প্রভাব পরিলক্ষিত হবে কিনা বিশ্লেষণ করো। ওকে, তাহলে 2 নম্বর বিক্রিয়াটি কি? সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, তাহলে 2SO3, তার সঙ্গে লেখা ছিল কি প্লাস তাপ। তার মানে লাশ হাতের নীতি আমরা আসলে বুঝতেই পারতেছি। দেখো বিক্রিয়াটার ক্ষেত্রে যদি 2 নম্বর বিক্রিয়া আমরা দেখি, তাহলে SO2 2SO2 প্লাস হচ্ছে O2 বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এখান থেকে কি পাইছি আমরা বলতো 2SO3। ওকে, দেখো বিক্রিয়াটা কিন্তু সমতা অবস্থায় আছে এবং তার সঙ্গে যেহেতু প্লাস তাপ ছিল, দেখো বিক্রিয়কের সঙ্গে যদি প্লাস তাপ লেখা থাকে, সরি উৎপাদের সঙ্গে যদি প্লাস তাপ লেখা থাকে, তার মানে বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। উৎপাদ উৎপন্ন হয়েছে তার সঙ্গে প্লাস তাপ, তার মানে এটা একটা কি বিক্রিয়া বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে উদ্দীপকে উল্লেখিত 2 নম্বর বিক্রিয়াটি একটি কি বিক্রিয়া বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া। এখন কথা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এখন তাপমাত্রা এবং চাপের কি প্রভাব ছিল সেটা আমরা লাস-সাতেলের নীতির মাধ্যমে প্রকাশ করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। লাস-সাতেলের নীতিটা আসলে কি বলতো? ধরে নাও একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি আমরা কি করি, বিক্রিয়াটার ক্ষেত্রে নিয়ামকের প্রভাবক অর্থাৎ তাপচাপ ঘনমাত্রার প্রভাব তাপচাপ ঘনমাত্রা পরিবর্তন করি, তাহলে এই যে তাপচাপ ঘনমাত্রা পরিবর্তনটা কিভাবে প্রশমিত হলো এটা যে নীতির মাধ্যমে ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে লাস-সাতেলের নীতি। তাহলে আমরা এখন লাস-সাতেলের নীতিটা লিখে দিব। এরপরে দেখো তাহলে বিক্রিয়াটার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব আমরা জানতে চাইছি এবং সেই সঙ্গে কি বলতো চাপের প্রভাব জানতে চাইছি। তাহলে আমরা এখন দেখি তাপমাত্রার প্রভাবটা কি আছে এবং চাপের প্রভাবটা কি আছে। দেখো তাপমাত্রার প্রভাবে দুইটা ব্যাপার, একটা যদি তাপ দেওয়া হয়, হ্যাঁ তাপ প্রদান, আর একটা হচ্ছে কি বলতো তাপ হ্রাস। দুইটাই করে দেখতে হবে যে এখানে কোনো পরিবর্তন ঘটে কিনা। তাহলে এখন আসো 1 নম্বর এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, মনে রাখবা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি বাইরে থেকে তাপ প্রদান করা হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী না হয়ে পশ্চাৎমুখী হয়, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদের পরিমাণটা হ্রাস পায়। তেমন দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ প্রদান করা হয় বিক্রিয়কের পরিমাণটা কি হবে ভাইয়া? বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে, উপর দিকে তীর চিহ্ন মানে বৃদ্ধি পাওয়া, আর উৎপাদের পরিমাণটা কি হবে বলতো? উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে, নিচের দিকে তীর চিহ্ন মানে হ্রাস পাওয়া। ঠিক আছে, এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি বাইরে থেকে তাপমাত্রাটা হ্রাস করা হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, অর্থাৎ সম্মুখমুখী হওয়া মানে কি উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের পরিমাণ কমবে। তাহলে দেখো তাপ হ্রাস করলে কি হবে? বিক্রিয়কটা কমবে আর উৎপাদের পরিমাণটা কি হবে বলতো? বাড়বে। আশা করি আমরা তাপমাত্রার প্রভাবটা এখানে বুঝতে পেরেছি। ওকে, এখন চলো বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা চাপের প্রভাবটা কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো চাপের প্রভাবটা কি? চাপের প্রভাবের শর্ত কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রথম শর্ত অবশ্যই বিক্রিয়ক অথবা উৎপাদের ন্যূনতম একটা গ্যাস থাকতে হবে, এটা একটা ব্যাপার, যদিও আমাদের এগুলো গ্যাসীয় বিক্রিয়া ছিল এবং সেই সঙ্গে কি বলতো এটাও গ্যাস ছিল। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে মোল সংখ্যার ভিন্নতা থাকতে হবে। কিভাবে? দেখো এখানে 2 মোল SO2 এবং 1 মোল কি বলতো অক্সিজেন, তাহলে টোটাল 3 মোল বিক্রিয়ক বিক্রিয়া করছে এবং দেখো উৎপাদ কিন্তু আমরা পাইছি কত মোল বলতো? 2 মোল। উৎপাদ পাইছি কয় মোল? 2 মোল। তাহলে 3 মোল আর 2 মোল কি এক জিনিস? না, ভিন্ন। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের কি আছে? মোল সংখ্যার ভিন্নতা আছে, সো এখানে চাপের প্রভাব বিদ্যমান। তাহলে দেখো চাপ প্রদান করলে কি হয়? বেশি অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে যায়। তার মানে দেখো এইখানে বিক্রিয়ক বেশি ছিল, উৎপাদ কম ছিল, তাহলে চাপ প্রদান করলে কি হবে? বিক্রিয়াটা কিন্তু সম্মুখমুখী হবে। তার মানে কি বলতো? সম্মুখমুখী হওয়া মানে হচ্ছে উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের পরিমাণ কমবে। তাহলে চাপের প্রভাবটা কি বলতো? চাপের প্রভাব হলে চাপ প্রদান করলে যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা চাপ প্রদান করি তাহলে চাপ প্রদান করলে কি হবে? বিক্রিয়কের পরিমাণটা হচ্ছে কমবে, বিক্রিয়কের পরিমাণটা কমবে এবং উৎপাদের পরিমাণটা বাড়বে। তার মানে আমরা বুঝতেই পারতেছি উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে, মানে কত নম্বর বিক্রিয়া? 2 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপ উভয়েরই কিন্তু কি আছে বলতো? উভয়েরই প্রভাব বিদ্যমান।
সো আমরা বুঝতেই পারলাম ঘ নম্বর প্রশ্নটা, দেখো খুব ইজিলি কিন্তু আমরা সলভ করতে পারলাম। তাহলে দেখো আমাদের ইজি কেমিস্ট্রি বই তোমার হাতের কাছে থাকার কারণে তুমি খুব সহজে কিন্তু শিক্ষককে ফ্রি পেয়ে গেলে। দেখো তুমি কিন্তু তোমার সমস্যা সমাধানের জন্য জাস্ট কিউআর কোড স্ক্যান করলে এবং সেই সঙ্গে ভিডিওটি দেখতে পারলে, তোমার সমস্যা কিন্তু সমাধান। তাই এই ধরনের বই অবশ্যই আমাদের কাছে থাকতে হবে এবং একটি পূর্ণাঙ্গ যদি প্রস্তুতি নিতে চাই তাহলে ইজি কেমিস্ট্রির বিকল্প আমি কিন্তু অন্য কোনো বইয়ে দেখতেছি না। সো আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশন অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে বইটি সংগ্রহ করবো। দেখা হবে নেক্সট পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।